কল রিসিভ করে সালাম জানিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আপু? সালামের জবাব নিল অর্থিকা। গম্ভীর কণ্ঠে বলল, না নেই, কিছু ঠিক নেই। কেন, কি হয়েছে? তুমি কি বিয়ের জন্য প্রস্তুত শ্রাবণ? অনুকে বিয়ে করতে পারবে? আচমকা এমন কথায় অবাক হয় শ্রাবণ। ভাবনার জন্য সময় না নিয়ে উত্তর দেয়, অবশ্যই প্রস্তুত। আমি তো কবে থেকে ওকে বিয়ের কথা বলে যাচ্ছি, কিন্তু ওই তো রাজি হচ্ছে না। ওর কথা ছাড়ো, যদি আজকালের মধ্যে অনুকে বিয়ে করতে বলি তাহলে পারবে করতে? আশ্চর্যিত কণ্ঠে শ্রাবণ শুধালো, আজকে? আজ রাতে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আজ রাতে, আর সমস্যা থেকে থাকলে না হয় কাল করবে বিয়ে। নোভা রাজি? রাজি কি রাজি না তা জানি না, তবে ও তোমায় ভালোবাসে। এর থেকে বেশি কিছু জানার কি আর প্রয়োজন আছে? অষ্টদয়ের কার্নিশ বর্ধিত হলো শ্রাবণের। শীতল কণ্ঠে বলল, না। তা বাবা মাকে নিয়ে আসছো তো, নাকি আপত্তি আছে? মুস্কি হাসে শ্রাবণ। উত্তর দেয়, না নেই, তবে এখন তো 7:30 বাজে আপু। বাবা মাকে জানিয়ে সব কিছু ঠিকঠাক করতেও তো একটা সময়ের প্রয়োজন, তাই না? অর্থিকাও হাসে, বলে, আচ্ছা রাখি, তবে কাল দেখা হচ্ছে। ইনশাল্লাহ। মুস্কি হাসে শ্রাবণ। কল কেটে দেয় অর্থিকা। পা বাড়ায় মায়ের ঘরের দিকে। মাকে তো জানাতে হবে সব কিছু, তাই না? মোবাইল পকেটে ভরে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে শ্রাবণ। অফিস শেষে বাড়ি ফিরে এসেছে তানিম। ভেতরে প্রবেশ করেই বাবা মাকে ড্রয়িং রুমে পেয়ে গেল। পুলকিত হয়ে উঠল মন। বড় বড় কদম ফেলে সোফায় গিয়ে বসে পড়ল। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, দেখেছো অনুভাকে? পছন্দ হয়েছে মা? ছেলের উৎসুক মুখশ্রী দেখতেই ভেতরে চাপা কষ্ট অনুভব করলেন আফসানা। মুখখানি ওনার মলিন হলো। ওপর নিচ মাথা নাড়িয়ে বোঝালেন হ্যাঁ। অধরে হাসি ফুটে উঠল তানিমের। পুনরায় জিজ্ঞেস করল, বিয়েতে রাজি হয়েছে ওনার মা? তারিখ ঠিক করে এসেছো? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না আফসানা। ছেলের এই হাসিটা মা হয়ে কি করে বিলীন হয়ে যেতে দেখবেন তিনি। উত্তরের অপেক্ষায় মায়ের পানে তাকিয়ে আছে তানিম। আজিজুল হক গলা ঝেড়ে বললেন, তার মা রাজি হলেও কনে এবং কনের বড় বোন রাজি নয়। মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে একজনের সঙ্গে, আর খুব শীঘ্রই তার সঙ্গেই বিয়ে হবে। পিতার মুখ থেকে এমন কথা শুনে হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল তানিমের। ক্ষত বিক্ষত হয়ে গেল হৃদয়। অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে? মানে কি এর? কে সে? কার সঙ্গে বিয়ে? খুব রাগ হলো তানিমের। সেন্টার টেবিলের ওপর রাখা রাজহংসী আকৃতির শোপিসটা ছুঁড়ে ফেলল মেঝেতে। পুত্রের এমন রাগ দেখে মুহূর্তেই চমকে ওঠেন কপত কপতি যুগল। গম্ভীর শঙ্কায় নিমজ্জিত হয়ে ওঠে আফসানার মন। বসা থেকে উঠে নিজ কক্ষের দিকে অগ্রসর হলো তানিম। বিড়বিড় করে বলল, আজ পর্যন্ত যা যা আমার পছন্দ হয়েছে সবই আমি পেয়েছি। আপনাকে তো আমি ছাড়ছি না অনুভা। রাতের খাবারের উদ্দেশ্যে সকলে এসে উপস্থিত হয়েছে খাবার টেবিলে। সবার পর নিজ চেয়ারে এসে বসল শ্রাবণ। শান্তা ছেলের প্লেটে বেড়ে দিলেন খাবার। সৌহার্দ্য দিন 15 আগেই আবার ফিরে গেছে কানাডা। টেবিলে এখন 3 জন। হানিফ শেখ নিজে প্লেটের পানে দৃষ্টি রেখে মনোযোগ সহকারে খাবার খাচ্ছেন। ভেতরে ভেতরে শ্রাবণের উত্তেজনা বিরাজ করছে। যতই বাবা মায়ের সাথে বেফাস কথাবার্তা বলে ফেলুক না কেন, এই মুহূর্তে নিজের বিয়ের কথা বলতে বেশ লজ্জা করছে তার। শুকনো ঢোক গিলে নিজেকে ওপরে ওপরে যথাসম্ভব স্বাভাবিক এবং গম্ভীর রাখল। গলা খাকারি দিয়ে বাবা মায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। সঙ্গে সঙ্গে শান্তা ছেলের মুখপানে তাকালেন, কিন্তু হানিফ শেখের কোনো নড়চড় নেই। হেরফের না করে শ্রাবণ স্পষ্ট ভাষায় বলে উঠল, আমি বিয়ে করব। কথাটা দুজনে তেমন আমলে নিলেন না। শ্রাবণ পুনরায় বলল, কালকেই বিয়ে করব। এবারের কথাটা কাজে দিল। খাওয়া ছেড়ে পুত্রের পানে তাকালেন হানিফ শেখ। স্বামী স্ত্রী দুজনের মুখেই বিস্ময়। শান্তা বললেন, গতকাল না বললি সামনের শুক্রবার করবি? তাহলে শুক্রবার আসতে অনেক দেরি, তাই কালই বিয়ে করব। হানিফ শেখ গম্ভীর কণ্ঠে বললেন, মগার বলল নাকি? কালকের মধ্যে কি করে বিয়ের আয়োজন করব? ঘরোয়াভাবে করব। আমরা যাব, কাজী ডাকবো, বিয়ে করব, তারপর চলে আসব, ব্যাস। তাই বলে হুটহাট সিদ্ধান্ত নিবি? হ্যাঁ, মেয়ের বাড়ির লোকের মতামত তো একটা ব্যাপার আছে নাকি? ওর বড় বোনের সঙ্গে কথা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। আর তোমাদেরও থাকার কথা নয়। বিয়ে করলে কালই করব, নইলে কখনো বিয়ের কথা বলবে না। ছেলের কথায় এক মহাচিন্তায় পড়ে গেলেন হানিফ শেখ। ওনার এই ছেলেগুলো এমন কেন? গতকাল বলে দেওয়ায় আজ 7 সকালেই বাড়িতে এসে হাজির হয়েছে মাজেদা। আজকের দিনটা ছুটি নেওয়ার জন্য গতকাল রাতেই অফিসে মেইল করে দিয়েছে অর্থিকা।
মাজেদাকে নিয়ে দ্রুত সকালের নাস্তা তৈরি করে খেয়ে নিল সে। অফিসে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে টেবিলে এসে চেয়ার টেনে বসলো অনুভা। রুটি ছিঁড়ে মুখে পুরতেই তার সামনে এসে হাজির হলো অর্থিকা। বলল, অফিসে যাবি নাকি? খেতে খেতেই সে উত্তর দিল, তুই যাবি না? না, ছুটি নিয়েছি। কেন? দরকার আছে তাই। সাথে তুইও আজ যাচ্ছিস না? কপালে ভাঁজ পড়ে অনুভার। জিজ্ঞেস করে, কেন? গতকালকের ঘটনাটার জন্য যেতে নিষেধ করছিস? ওই সামান্য কারণে আমি অন্তত অফিস বন্ধ করতে পারবো না? চাকরির বাজার সম্পর্কে তো জানিসই আপু। চটজলদি টেবিলের ওপর একটা ফর্দ রাখলো অর্থিকা। বলল, অত কিছু জানি না। আজ আর তোর অফিসে যাওয়া হচ্ছে না। এই রইলো বাজারের ফর্দ। খাবারটা শেষ করে ফর্দ মিলিয়ে মিলিয়ে বাজার করে নিয়ে আয়। তুই তো আবার এই কাজে ভালোই পারদর্শী। বাম হাত দিয়ে ফর্দটা তুলে চোখের সামনে ধরলো অনুভা। লেখাগুলো পড়তেই চমকে উঠল। জিজ্ঞেস করলো, এত কিছু? কেউ আসছে নাকি বাড়িতে? হ্যাঁ, এবার প্রশ্ন না করে তাড়াতাড়ি যা। তুই এলে রান্না বসাবো। কে আসবে তা তো বললি না আপু। চোখ পাকিয়ে শাসন করার ভঙ্গিতে ছোট বোনের পানে তাকালো অর্থিকা। তার এহেন দৃষ্টিতে নীরব হয়ে গেল অনুভা। রুটিটা শেষ করেই বাজারের ব্যাগ হাতে বের হয়ে গেল বাড়ি থেকে। সে যেতেই মাজেদাকে নিয়ে ঘরদোর পরিষ্কার করতে নেমে পড়ল অর্থিকা। যদিও গতকালে তারা সব কিছু গুছিয়েছে, কিন্তু আজ বিশেষ একটা দিন থাকায় কোনো দিকে কোনো খুঁত রাখতে চাচ্ছে না সে। শান্তার দিনটা আজকে ব্যস্তময়। ছেলের বিয়ে দেওয়া কি কম ঝাঁকি ঝামেলা নাকি? যতই ঘরোয়াভাবে বিয়ে হোক না কেন, খালি হাতে তো আর ছেলের জন্য বউ তুলতে পারেন না ঘরে। আলমারি থেকে বড় পুত্রবধূর জন্য গড়া গহনাগুলো বের করলেন তিনি। তার থেকে এক সেট গুছিয়ে নিলেন নিজের ব্যাগে। বাকিগুলো পুত্রবধূকে একেবারে বাড়ি এনে তারপর বুঝিয়ে দেবেন। হানিফ শেখ ঘরে এলেন। স্ত্রীকে বিছানায় বসে গহনা হাতাতে দেখে বললেন, প্রয়োজনে সব নিয়েছে তো? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, রুবিকে আসতে বললে ভালো হতো না? এখন কিছু বলার প্রয়োজন নেই, আগে বিয়ে হোক, তারপর না হয় জানিও। মন ভার হলো শান্তার। আফসোস করে বললেন, ছেলেদের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। দুটো ছেলেই আগে থেকে মেয়ে পছন্দ করে রেখেছে, তার উপর বিয়েটাও কিনা এমনভাবে সবাইকে না জানিয়ে করবে। মুস্কি হাসলেন হানিফ শেখ। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করো না, বহুবাদ না হয় আমরা অনেক ধুমধাম করে করবো, দেখে নিও। অনুভার চেয়ারটা আজ ফাঁকা। ফাঁকা চেয়ারের পানে তাকিয়ে ভেতরে ভেতরে ভীষণ রাগ হলো তানিমের। বিড়বিড় করে বলল, গতকালের এই ঘটনার জন্য আপনি আজ অফিসে এলেন না অনুভা? ঠিক আছে, আমিও দেখে নিব কতদিন আপনি না এসে পারেন, কতদিন আমায় এভাবে এড়িয়ে চলতে পারেন। পরক্ষণে ভেতরে একটা হাহাকার টের পেল তানিম। ইচ্ছে করলো অনুভা নামক মেয়েটির সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে, আমায় বিয়ে করতে আপনি রাজি হলেন না কেন অনুভা? আমি কি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? কেন যোগ্য নই? কোথায় কমতি আছে আমার? সব কিছু ভুলে গিয়ে একবার আমার হবেন অনুভা? খুব যত্ন করে ভালোবাসবো আপনাকে। ভাবতে ভাবতেই বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তানিমের। নিজ চেয়ারে শরীর হেলিয়ে বন্ধ করে নিল আখি যুগল। বাজার থেকে বাড়ি ফিরে বিছানায় শুয়ে আছে অনুভা। তখনই ঘরে প্রবেশ করলো অর্থিকা। হাতে তার একটা ছোট বাটি। তারা দিয়ে বোনের উদ্দেশ্যে বলল, এই তুই শুয়ে আছিস কেন এখন? দেখি ওর তো তাড়াতাড়ি। বিরক্তির সহিত উঠে বসলো অনুভা। ক্লান্ত স্বরে বলল, কি? তার সম্মুখে বসলো অর্থিকা। বাটি থেকে ডাল বাটাটা নিয়ে চট করে অনুভার মুখে মাখতে মাখতে বলল, ইস, চেহারার কি অবস্থা হয়েছে! একবার দেখেছিস আয়নাতে? একটু যত্ন কি করতে পারিস না? নাক মুখ কুঁচকে নিল অনুভা। জিজ্ঞেস করলো, কি এগুলো? ডাল বাটটা মাখিয়ে দিয়ে যাচ্ছি। টানা আধা ঘন্টা পর গিয়ে মুখ ধুয়ে ফেলবি, বুঝেছিস? তোর সমস্যাটা কি বলতো? হঠাৎ আমার রূপচর্চা নিয়ে পড়লি কেন বলতো? আমার কি বিয়ে লেগেছে নাকি? হ্যাঁ। কি আজ তোর বিয়ে। অবাক হলো অনুভা। আশ্বাসিত কণ্ঠে বলল, মজা করছিস আপু? না তো। কার সাথে বিয়ে? কার সাথে আবার? তোর প্রেমিক পুরুষের সঙ্গে। আটকে উঠল অনুভা। ভালো করে বড় বোনের মুখশ্রী পর্যবেক্ষণ করলো। অর্থিকা যে মজা করছে না তা সে সুনিশ্চিত হলো। বাড়িতে রান্নাবান্নার যেই ধুম পড়েছে তাতে বোঝাই যাচ্ছে আজ বাড়িতে বিশেষ কিছু আছে। অবিশ্বাস্য সুরে বলল, শ্রাবণ। মুচকি হাসলো অর্থিকা। অপর্ণিস মাথা নাড়িয়ে বলল,
বেচারা আর কতদিন তোর মতো গবেটের জন্য অপেক্ষা করবে? তাই ভাবলাম আজ দুটোকে ধরে বেঁধে একেবারে বিয়ে দিয়ে দিই। রাগ হলো অনুবার। নিজের মোবাইলটা হাতে নিয়ে কল লিস্টে যেতে যেতে বলল, শ্রাবণ তোর মাথায় এসব ঢুকিয়েছে না? দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। চটজলদি তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল অর্থিকা। মুখ বাঁকিয়ে বলল, যত কথা সব বাসর ঘরে গিয়ে বলবি। আপাতত এই মোবাইলটা আমার কাছেই রইল। আর হ্যাঁ, শ্রাবণ বিয়ের ব্যাপারে আমায় কিছুই বলেনি। গতকাল রাতে আমি তাকে জিজ্ঞেস করেছি তোকে বিয়ে করতে পারবে কিনা, আর ও রাজি হয়ে গেল। তাই বলে দিয়েছি যাতে আজকের মধ্যে বাবা মাকে নিয়ে চলে আসে বাড়িতে। আমায় না জিজ্ঞেস করে কেন এসব করতে গেলি আপু? চমকপ্রদ হাসলো অর্থিকা। পরম মমতায় হাত রাখলো ছোট বোনের মাথায়। কোমল স্বরে বলল, নিজের ভালো পাগলেও বোঝে, তুই শুধু বুঝিস না। ছেলেটা তোকে খুব ভালোবাসে অনু। ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি, সম্মান দেখেছি। শ্রাবণ ছাড়া অন্য কেউ তোকে ভালোবাসতে পারলেও বুঝতে পারবে বলে মনে হয় না। ভালোবাসার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোঝাপড়া। তাই অমন একটা মানুষকে কখনোই দূরে ঠেলে দিতে নেই, বরং পরম আবেশে আগলে রাখতে হয়। হ্যাঁ, আমি হয়তো তোকে না জানিয়ে হুট করে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, কিন্তু এর পেছনে কারণ আছে। আশা করি তোর এতে কোনো আপত্তি নেই। চোখ দুটো ঝাপসা হয়ে এলো অনুভার। দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো না। সূর্য অস্ত গেছে পশ্চিম আকাশে। কিচিরমিচির শব্দ তুলে আকাশপথে নিজেদের নিরে ফিরছে পাখির দল। লাল টুকটুকে চমৎকার একটি বেনারসি নিয়ে মেয়ের ঘরে উপস্থিত হলেন সুফিয়া। বেনারসিটি মূলত উনি নিজেই পছন্দ করে কিনেছিলেন বড় কন্যার জন্য, কিন্তু অর্থিকা সেই বেনারসি পরিধান করে কিছুতেই বিয়ের পিড়িতে বসবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছিল। বিয়েতে সে নিজ পছন্দসই একটি লেহেঙ্গা পরেছিল। তখন মনে মনে বেশ আফসোস নিয়েই যত্ন করে শাড়িটা নিজের কাছে রেখে দিয়েছিলেন সুফিয়া। ভেবেছিলেন বড় মেয়েকে না হয় শাড়িটা পরাতে পারেননি, কিন্তু ছোট মেয়ে তো আছে, তার বিয়েতে না হয় শাড়িটা পরাবেন। বিছানায় হতাশ হয়ে বসে আছে অনুভা। মাকে দেখেই সে নড়ে চড়ে উঠল। সুফিয়া হাস্যোজ্জ্বল মুখে বিছানায় এসে বসলেন মেয়ের সম্মুখে। শাড়িটা তুলে ধরে বললেন, আমার অনেক ইচ্ছে ছিল এই শাড়িটা পরে আমার মেয়ে তার নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি জমাবে, কিন্তু অর্থি তো এটা পরলই না। তাই ভেবেছিলাম তোর বিয়ের সময় না হয় তোকেই পরাবো, কিন্তু বিয়ে করবো না বলে তুইও যা শুরু করেছিলি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার স্বপ্নটা হয়তো আর পূরণই হবে না। এই অসম্পূর্ণ ইচ্ছে নিয়ে হয়তো আমাকে মরে যেতে হবে। যাক, অবশেষে মেয়ের বিয়ে হচ্ছে। তা পরবি এই শাড়িটা? আজ অনেকদিন বাদে মায়ের সেই কোমল গলাটা শুনতে পেল অনুভা। চোখের কোঠরে জমল অশ্রু। অপর্ণিস মাথা নাড়ালো। তৎক্ষণাৎ সুফিয়ার অধরে ফুটে উঠল হাসির রেখা। আজ অনেকদিন বাদে ভদ্রমহিলার মলিন মুখখানায় হাসির দেখা মিলল, যা দু চোখ ভরে দেখে নিল অনুভা। এই ছোট্ট একটা কারণে মা হাসল ভেবেই বিস্মিত হলো। সুফিয়া আবদারের সুরে বললেন, আমি পরিয়ে দিই? অনুভা জড়ানো গলায় উত্তর দিল, দাও। আশানুরূপ উত্তর পেয়ে পুলকিত হয়ে উঠল সুফিয়ার মন। শাড়ির ভাঁজ খুললেন। তৎক্ষণাৎ কয়েকটা গহনার বাক্স দৃষ্টিগোচর হলো অনুভার। হৃদয় কুঞ্চিত হলো তার। কৌতূহলী কণ্ঠে বলল, এই বক্সগুলোতে কি আছে মা? মেয়ের প্রশ্নে বাক্সের পানে তাকালেন সুফিয়া। একে একে বাক্স তিনটে খুলে বললেন, কি আবার গহনা? একটা বাক্সে গলার মোটা হার আর কানের একজোড়া ঝুমকো, আরেকটাতে সোনার দুটো মোটা বালা, তৃতীয় ছোট বাক্সে সোনার দুটো আংটি। এগুলো দেখতেই বিস্মিত প্রগাঢ় হয় অনুভার। বলল, এগুলো কোত্থেকে এলো মা? তুমি না সব গহনা বিক্রি করে দিয়েছিলে? মৃদু হাসলেন সুফিয়া। বললেন, যেসব গহনা বিক্রি করে দিয়েছিলাম ওগুলো ছিল আমার বিয়ে আর বৌভাতের গহনা, আর এগুলো আমি তোর জন্যই করেছিলাম। তাই আর হাতেও সাহস পাইনি। শাড়ির সাথে এগুলো তুলে রেখেছিলাম। অর্থেরগুলো তো অর্থের বিয়ের সময়ই দিয়ে দিয়েছিলাম। তার সাথে তোর বাবাও নতুন নতুন অনেক গহনা গড়িয়ে দিয়েছিল, কিন্তু সেসব তো আর ওর ননদেরা ফেরতই দিল না, নিজেরাই আত্মসাৎ করলো। অর্থের বিয়ের সময় তোর বাবা বলেছিল তোর বিয়ের সময়ও নাকি নতুন নতুন অনেক গহনা গড়িয়ে দিবে। বড় মেয়ের মতো ছোট মেয়েকেও সোনা দিয়ে মুড়িয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠাবে, কিন্তু তা তো আর হলো না। তাই আর কি করার, এতটুকুই রাখ মা,
আর পারলে মাফ করে দিস বাবাকে। বলেই আঁচলে চোখ মুছলেন সুফিয়া। মাকে জড়িয়ে ধরল অনুভা, ভারী কণ্ঠে বলল, তোমাদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই মা, তাহলে মাফ করার প্রশ্ন আসছে কোত্থেকে? প্রসন্ন হলেন সুফিয়া, নিজে থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে বললেন, হয়েছে, এবার তৈরি হতে হবে তো নাকি? ওদের তো আসার সময় হয়ে গেল। লাজুক হাসলো অনুভা, মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করল। কালো রঙের গাড়িটা এসে থামলো নির্দিষ্ট বিল্ডিংয়ের সামনে। হানিফ শেখ এবং শান্তা নামলেন গাড়ি থেকে। তাদের পিছু পিছু নামলো শ্রাবণ। গাড়ির ডিকি থেকে ড্রাইভারের সাহায্যে নামানো হলো সঙ্গে আনা মিষ্টান্ন আর ফলমূলের প্যাকেট। ভেতরের দিকে হাঁটা ধরলেন হানিফ শেখ, ওনার সঙ্গে ব্যাগ হাতে ড্রাইভার লোকটি। শান্তা হাঁটছেন ছেলের সঙ্গে, ফিসফিস করে বললেন, আমার তো হার্টবিট বাড়ছে রে মেহু। একদম মেহু মেহু বলে ডাকবে না মা। আহা, অভ্যাস হয়ে গেছে তো। হোক অভ্যাস, তবুও ডাকবে না। আর ভেতরে তো একদমই না, আমার মান সম্মানের ব্যাপার। মুখ বাঁকালেন শান্তা, বললেন, মান সম্মান? তোর বাবার মান সম্মান আছে? বিয়ের দিন মাকে তৈরি বউ দেখতে নিয়ে এসেছে, তার আবার মান সম্মান? কথাটা বলেই আগে আগে হাঁটতে লাগলেন শান্তা। একটা সিঁড়ি অতিক্রম করতেই মস্তিষ্কে কিছু একটা উকি দিল শ্রাবণের। দাঁড়িয়ে পড়ল পথিমধ্যে, গলা উঁচিয়ে পিতার উদ্দেশ্যে বলল, যা বাবা, আমি তো একটা জিনিস আনতে ভুলেই গিয়েছি। হানিফ শেখও থেমে পুত্রের পানে তাকালেন, জিজ্ঞেস করলেন, কি আনতে আবার ভুলে গেলি? সবই তো নেওয়া হয়েছে। আমার নেওয়া হয়নি, তোমরা ভেতরে যাও, আমি ওই জিনিসটা নিয়ে আসছি। বলেই নিচে নামা ধরল শ্রাবণ। হানিফ শেখ পিছুটাকে বললেন, আরে কোন ফ্ল্যাট সেটাই তো আমরা জানি না। 4th ফ্লোর, বাম দিকের 2 নম্বর ফ্ল্যাট। কথা শেষ করে চলে গেল শ্রাবণ। তার কথা মতো স্ত্রীকে নিয়ে সেদিকেই পা বাড়ালো হানিফ শেখ। নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একজন প্রাপ্ত বয়স্ক নারী। হানিফ শেখ সৌজন্য হেসে বললেন, আমরা শ্রাবণের বাবা মা। মেয়েটি হেসে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়িয়ে বলল, আমি মেয়ের বড় বোন, ভেতরে আসুন। ওনাদের নিয়ে সোফায় বসালো অর্থিকা, ডেকে আনলো মাকে। সুফিয়া এসেও বসলেন সোফায়, সালাম বিনিময় করলেন। মাজেদা এসে শরবত আর কিছু নাস্তা সেন্টার টেবিলের ওপর রেখে ওনাদের আনা মিষ্টির প্যাকেটগুলো নিয়ে গেল ভেতরে। একে অপরের সঙ্গে মুহূর্তেই পরিচয় পর্ব শুরু হলো। হবু পুত্রবধূকে দেখার জন্য মন উথাল পাতাল করছে শান্তার, আর না পেরে এবার বলেই বসলেন, মেয়েকে আনুন না, ওকে দেখার জন্য তো আমার আর তর্স হইছে না। স্ত্রীর এহেন কথায় অপ্রস্তুত হলেন হানিফ শেখ, জোরপূর্বক হেসে বললেন, কি বলবো বলুন তো, আমরা হয়তো প্রথম বাবা মা যার কিনা বিয়ের দিন পুত্রবধূর সঙ্গে পরিচিত হব, পুত্রবধূকে চোখে দেখা দেখতে পাবো, তাই শ্রাবণের মা একটু কৌতূহলী হয়ে আছে। ওনাদের কথায় ছুপিয়া চমকায়, চমকিত কণ্ঠে শুধায়, সে কি, এর আগে আপনারা অনুকে দেখেননি? ফটো, কোনো ফটো দেখেননি? শান্তা পাল্টা প্রশ্ন করেন। মেয়ের নাম বুঝি অনু? চমকের পরিমাণ বৃদ্ধি পেল সুফিয়ার, দুদিকে মাথা নাড়িয়ে বললেন, আমার ছোট বোনের নাম অনুভা হাসান, ডাকনাম অনু। সুন্দর নাম। আমাদের ছেলেদের কথা আর কি বলবো, ছোটটা প্রাণোচ্ছল হলেও বড়টা হয়েছে একেবারে বিপরীত। সহজে মুখ ফোটে, কিছু বলতেই চায় না। এই যে বিয়ের জন্য যখন আমি মেয়ে দেখার চাপ দিলাম, তখনই বলল আমার বউ হিসেবে মেয়ে অলরেডি পছন্দই আছে মা। তারপর যখন ওর পছন্দের মেয়ে দেখতে চাইলাম, তখন জানেন কি বলে? বলে যে আহা মা, এত আগে বউ দেখে কি করবে বলো তো? বিয়ের পর তো একেবারে তোমার কাছেই চলে আসবে, তখন মন ভরে দেখে নিও তাকে। বলেই শব্দহীন হাসলেন শান্তা। সুফিয়ার ভেতরে ভেতরে বেশ চমকাচ্ছেন, হে আবার কেমন দাঁড়ার ছেলে? প্রশ্ন করলেন, ছেলেকে দেখতে পাচ্ছি না যে, কোথায় ও? হানিফ শেখ উত্তরে বললেন, ও এসছে, কি যেন আনতে ভুলে গেছে, সেটাই আনতে গিয়েছে, চলে আসবে। শান্তা এবার অশান্ত কণ্ঠে বললেন, আপা, মেয়েকে নিয়ে আসুন না। তখনই ড্রয়িং রুমে অনুভাকে নিয়ে হাজির হলো অর্থিকা। এনে বসালো সোফার এক স্থানে। হাতের তালু, পায়ের পাতা এতক্ষণে ঘেমে গেছে অনুভার। ভেতরে বয়ে যাচ্ছে ঝড়। কি অদ্ভুত অনুভূতি! জড়সড় হয়ে বসে রইল চুপচাপ। শান্তা একদৃষ্টিতে তার পানে তাকিয়ে থেকে একটু এগিয়ে গিয়ে বসল। থুতনিতে ধরে মুখ উঁচু করে আনমনে বলে উঠল, মাশাআল্লাহ, কি স্নিগ্ধ। এ কথাটাই যেন ছিল অনুভার অস্বস্তি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লজ্জায় নুইয়ে গেল সে। ফর্সা মুখশ্রীতে ছড়িয়ে গেল রক্তিমাভা। তাও চোখে পড়ল শান্তার। প্রসন্ন হেসে বললেন, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। বড় ভেন্টি ব্যাগ থেকে দুটো মোটা সোনার বালা বের করলেন শান্তা।
অনুবার হাত দুটো টেনে নিজের কোলে এনে পড়াতে পড়াতে বললেন, এখন বুঝলাম কেন আমার খুঁতখুঁতে গম্ভীর স্বভাবের ছেলেটা তোমার প্রেমেতে মজেছে। বাখরুদ্দের ন্যায় বসে রইল অনুভা। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। মনে মনে অজস্র গালি দিচ্ছে শ্রাবণ নামক অসহ্য পুরুষটিকে। তার এহেন পাগলামির কারণেই তো আজ অনুভাকে এমন বিপাকে পড়তে হলো। নিজের কাজ সেরে এসে উপস্থিত হলো শ্রাবণ। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট মানুষের দিকে দৃষ্টি দিতেই ভেতরটা হাহাকার করে উঠল তার। লাল টুকটুকে শাড়ি পরিহিত এক রমণী বসে আছে মায়ের পাশে। রমণীর এই রূপের সঙ্গে অপরিচিত প্রেমিক পুরুষটি। এত বছরের পরিচয় এবং গোপন প্রণয়ে এই প্রথম মেয়েটির এমন রূপ দুচোখ ভরে দেখে নিল শ্রাবণ। পুত্রকে দৃষ্টিগোচর হলো হানিফ শেখের। উৎফুল্ল কণ্ঠে বললেন, এই তো শ্রাবণ চলে এসছে, এদিকে আয় দেখি। পিতার কণ্ঠস্বরে ধ্যান ভঙ্গ হলো শ্রাবণের। সুফিয়াকে সালাম জানিয়ে বসে পড়ল পিতার পাশে। ছেলেটাকে চিনতে তেমন অসুবিধে হলো না সুফিয়ার। কামরুল হাসান যেদিন মারা গেলেন সেদিন তো এই ছেলেটাকেই দেখেছিলেন উনি। এই ছেলেটাই তো ওনাদের অনেক সাহায্য করেছে। তবে সেদিন একটা শোকের মধ্যে থেকে অত ভালো করে দেখা হয়নি ছেলেটাকে। তবে আজ মন ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিলেন তাকে। মনে মনে উচ্চারণ করলেন, মাশাল্লাহ। ছেলের উদ্দেশ্যে শান্তা উৎফুল্ল কণ্ঠে বলে উঠলেন, তোর পছন্দ আছে রে মেহু, আমার কিন্তু বৌমাকে খুব মনে ধরেছে। মনে মনে মায়ের ওপর চরম ক্ষিপ্ত হলো শ্রাবণ। এতবার বলে দেওয়ার পরেও কিনা আবারও মা তাকে এই নামে ডাকলো। এখনও একবারের জন্য শ্রাবণের মুখপানে তাকায়নি অনুভা। হবু শাশুড়ির এমন কথায় লজ্জার পর্দা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সেই লাজুক মুখশ্রীটাও দেখে নিল শ্রাবণ। জিভে ডগা দিয়ে ভিজিয়ে নিল ওষ্ঠদ্বয়। বসন্তের মৃদু ঠান্ডা হাওয়া সন্ধে নামার পরেও অন্তরিক্ষ জুড়ে পাখির বিচরণ আর কিচিরমিচির ধ্বনিতে মুখরিত চারুপাশ। লাল টুকটুকে বধূরূপে নতমস্তকে বসে আছে অনুভা। তার থেকে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে পাশে বসা শ্রাবণ। সম্মুখে পৌর কাজী সাহেব কাগজপত্র গোছগাছ করতে ব্যস্ত। আসা যাওয়ার পথে পাশের ফ্ল্যাটের পরিবারটির সঙ্গেও দু একবার কথাবার্তায় ভালো একটা সখ্যতা গড়ে উঠেছে অর্থিকার। তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তাই তারাও সেখানে উপস্থিত। সকলে উদ্গ্রীব হয়ে আছে সেই বিশেষ কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য। সকলের মধ্যিখানে বসে এক যুবতী মনে উথাল পাথাল ঢেউ বইছে। ঘমার্ত হাতের তালুতে অন্য হাতে ঘষে চঞ্চলা কিশোরীর ন্যায় ভেবে যাচ্ছে কত কিছু। আর চোখে তার এসব কাণ্ড অবলোকন করে মনে মনে হাসছে শ্রাবণ। এই তো আর কয়েক মুহূর্তের মধ্যেই পাশে বসা কাঙ্ক্ষিত রমণীটি শুধু তার, শুধুই তার। এই রমণীটির ওপর সকল অধিকার একমাত্র তার থাকবে। ভেসে এলো কাজীর মোটা স্বর। ধ্যান ভঙ্গ হলো অনুভার। কর্ণে বেজে উঠল প্রিয় নামটি, শেখ মাহাথির শ্রাবণ। নামটা শুনতেই ভেতরটা কম্পিত হলো। থেমে গেল হৃদক্রিয়া। পুনরায় কাজী সাহেব বলে উঠলেন, বলুন মা কবুল। এই মুহূর্তে অনুভা টের পেল তার গলা শুকিয়ে এসেছে। জিভের সাহায্যে শুকনো ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিল। চঞ্চল হয়ে উঠল তার চোখের মণি। অর্থিকা বোনের কাঁধে হাত রেখে কানের কাছে ফিসফিসিয়ে বলল, কবুল বলো না। কণ্ঠনালী কম্পিত হলো অনুভার। বিলম্ব না করে চিত্ত চিরে বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ, কবুল। মুহূর্তেই সকলের অধর প্রশস্ত হলো। সমস্বরে সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। কাবিননামায় স্বাক্ষর করা শেষ হতেই শুরু হলো মিষ্টিমুখ। বিয়ের কার্য সম্পাদন হতেই অনুভাকে নিয়ে ঘরে চলে এলো অর্থিকা। বিছানায় বসিয়ে দিয়ে বলে গেল, তুই বসে জিরিয়ে নে, আমি আসছি। অর্থিকা চলে যেতেই ড্রেসিং টেবিলের ওপরে রাখা পানির বোতল থেকে বেশ কিছুটা পানি পান করে গলা ভিজিয়ে নিল অনুভা। সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি স্থির করল আরশিতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। তখনই দৃষ্টিগোচর হলো পরিচিত আরেকটি প্রতিবিম্বের। অনুভূতিরা চট করেই শান্ত হলো। কয়েক কদম এগিয়ে ঠিক তার পেছনে এসে দাঁড়ালো শ্রাবণ। অধরে চার চমৎকার প্রাপ্তির হাসি। সম্মুখে উল্টো ঘুরে দাঁড়ানো রমণীটির মাথা থেকে ঘোমটাটার চট করে ফেলে দিয়ে পকেট থেকে বের করলো বেলি ফুলের মালা। এই মালাটি আনতেই তো তখন সে ছুটে গিয়েছিল নিচে। যত্ন করে তা গেঁথে দিল স্ত্রীর খোপায়। নিষ্ফল দৃষ্টিতে আরশির ভেতর দিয়েই পুরুষটির কর্মকাণ্ড দেখে গেল অনুভা। তার বাহু দুটো ধরে তার দিকে ঘুরিয়ে নিল শ্রাবণ। কানের ধারে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না তুমি শুধুই শ্রাবণের নোভা। কে মিলল তো। অস্বস্তি ঘিরে ধরল মেয়েটিকে। তার অস্বস্তিকে আরও দ্বিগুণ করে দিতে অপ্রত্যাশিত একটি কাজ করে বসল শ্রাবণ। গাঢ় চুম্বন এঁকে দিল অনুভার ললাটে। এই মুহূর্তে এসে অনুভার মনে হলো এই পুরুষটির জন্মই হয়েছে তাকে লজ্জায় ফেলার জন্য।
কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনের মধ্যকার দূরত্ব তৈরি করে নিল শ্রাবণ। পূর্ণ দৃষ্টিতে ছেলেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো অনুভা। শুভ্র রঙের পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার লাগছে। মুচকি হাসে শ্রাবণ, জিজ্ঞেস করে, আমি সুন্দর লাগছে তাই না? ভরকে গেল অনুভা, আমতা আমতা করে বলল, হ্যাঁ। যেভাবে তাকিয়ে আছো তাই তো মনে হচ্ছে। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় অনুভা। নিঃশব্দে হেঁটে বিছানার এক কোণে বসে পড়ে। অভিযোগের সুরে বলে, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? এটা কি ঠিক করেছো? শ্রাবণও তার দিকে মুখ করে একপাশে বসে, বাম হাতটি মুষ্টিবদ্ধ করে সেখানে থুতনি ঠেকিয়ে তার পানে তাকায়, বলে, আমি নেইনি, সিদ্ধান্ত নিয়েছে অর্থী আপু, আর আমিও সুযোগটা শুধু লুফে নিলাম আর কি। তোমার উপরে ভরসা করে থাকলে কি আর জীবন চলবে? দেখা যেত বিয়ে না করেই একসময় আমি বুড়ো হয়ে যেতাম। এর থেকে বিয়ে সেরে নেওয়াটাই তো ঠিক হলো না? এবার তুমি যা ইচ্ছে করো, আমার কি। কথার বিপরীতে তার পানে চোখ পাকিয়ে তাকালো অনুভা। তার এহেন দৃষ্টি লক্ষ্য করতেই থেমে গেল শ্রাবণ। বিপরীতে উপহার দিল মিষ্টি হাসি। রাতের অন্ধকার বিলীন হয়ে ধরণীতে আস্ফালন ঘটল সূর্য রশ্মির। দিনের সূচনা হতেই রোজকার মতো শুরু হলো জনজীবনের ছোটোছুটি। নাস্তা সেরে অফিস ছুটল অর্থিকা, তার পরপরই বের হলো অনুভব। গতকাল রাতেই শ্রাবণ আর তার পরিবার ফিরে গেছে নিজ ঠিকানায়। যদিও শান্তার খুব ইচ্ছে ছিল পুত্রবধূকে একবারে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবেন, কিন্তু শ্রাবণ তাতে বাদ সাধল। সে কিছুতেই চায় না হুটহাট করে অনুভার ওপর গোটা একটা সংসার আর সম্পর্ক চাপিয়ে দিতে। অফিসে এসে চুপচাপ নিজের কেবিনে বসে আছে অনুভা। গতকাল কেন আসেনি এ বিষয়ে আজ কোনো জবাবদিহি করতে হলো না তাকে। নিজের মনেই ব্যস্ত হয়ে পড়ল কাজে। দুপুর হতেই সুদূর কানাডা হতে কল এলো শ্রাবণের মোবাইলে। নাম্বারটা দেখেই কপালে সরু কয়েকটা ভাঁজ পড়ল তার। কিছুটা সময় নিয়ে কলটা রিসিভ করতেই অপর পাশ হতে শুরু হলো ছোট ভাইয়ের হাজারটা অভিযোগ। সৌহার্দ্য মুখ ফুলিয়ে বলতে লাগলো, আমি মীর জাফর দেখিনি, কিন্তু সামনে থেকে তোকে দেখেছি ভাইয়া। ভাই হয়ে ভাইয়ের সঙ্গে এমন বেইমানি কি করে করতে পারলে বলো তো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কি করেছি আমি? বড় ভাইয়ের এমন প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল সৌহার্দ্য। তরতর করে বৃদ্ধি পেল তার রাগের পারদ। দাঁতে দাঁত চেপে বলল, এতটা নির্লজ্জ তুমি কি করে হতে পারলে ভাইয়া? আমায় না জানিয়ে তুমি বিয়ে করে নিলে, অথচ এখন ন্যাকামি করে বলছো কি করেছি আমি? স্যামন, শুধু বিয়েই তো করেছি, সংসার তো আর করছি না, তাই কথা একটু কম বলো। বিয়ে করেছো এটাই অনেক, তাও আবার না জানিয়ে। ভাই হয়ে ভাইকে জানানোর প্রয়োজন মনে করলে না। ছি, মানবতা বলতে তো আর কিছুই রইল না পৃথিবীতে। তোমার সঙ্গে কোনো কথা নেই আমার। আগামী 2 দিন, না আগামী 2 সপ্তাহ কোনো কথাই বলবো না তোমার সঙ্গে। আল্লাহ হাফেজ। পুরো কথা না শুনেই রেখে পম। এতটুকু বলেই থেমে গেল শ্রাবণ। অপর পাশ হতে কল কাটার শব্দ হলো। কল কেটে দিয়েছে সৌহার্দ্য। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা টেবিলের ওপর রেখে দিল শ্রাবণ। বিয়ের বিষয়টা যে মাই ছোট ভাইকে জানিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার। অফিস শেষে বাড়ির কাছাকাছি আসতেই ফায়াজের সঙ্গে প্রতিমধ্যে দেখা হয়ে গেল অর্থিকার। এগিয়ে এসে তার পাশাপাশি হাঁটতে লাগলো ফায়াজ। মুচকি হেসে বলল, চাকরি করো নাকি? হাঁটতে হাঁটতে অর্থিকার থেকে উত্তর এলো, হ্যাঁ। ছোট বাচ্চা রেখে চাকরি করতে সমস্যা হয় না? আর তোমার হাজব্যান্ড, সে কিছু বলে না? সন্তপ্রাণী দীর্ঘশ্বাস ফেলল অর্থিকা। কিয়ৎক্ষণ নীরব থেকে বলে, চাকরিতে জয়েন করেছি মাসখানেক হলো। বাচ্চাকে দেখার জন্য লোক আছে, তাছাড়া মাও আছে বাড়িতে। ও, তা কি করে তোমার স্বামী? এখন আলাপই তো করালে না। সে থাকলে তো আলাপ করাবো। বুড়ো যুগল কিঞ্চিত কুচকায় ফায়াজ। কৌতূহলী কণ্ঠে বলে, মানে? আমার স্বামী 1 বছর আগে মারা গেছে। মৃত মানুষের সঙ্গে কি করে তোমায় আলাপ করাবো? প্রতিমধ্যে পাজরা থমকে গেল ফায়াজের। এমন একটি কথা যেন মোটেও সে প্রত্যাশা করেনি। ততক্ষণে অনেকটা পথ এগিয়ে গিয়েছে অর্থিকা। ফায়াজ দ্রুত এসে তার কদমের সঙ্গে কদম মেলালো। মিনমিনে স্বরে শুধালো, কিভাবে মারা গেছেন? দুর্ঘটনায়। ও, বাচ্চাকে নিয়ে তবে তুমি একাই থাকো? বললাম না, মা আর বোন আছে সাথে। বাবাও মারা গেছেন কয়েক মাস আগে। এতদিন ছোট বোনই সব দিক একা হাতে সামলেছে, কিন্তু আর কতদিন? ওরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তাই জোর করেই চাকরিতে জয়েন হলাম। মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল ফায়াজের। বিনা বাক্যে এগোতে লাগলো সামনের পথ ধরে। নীরবতা ভেঙে এবার অর্থিকা প্রশ্ন ছুড়ল, তা তোমার কি খবর? বিয়ে শাদী করনি? বাচ্চা কজন? বউ নেই, বাচ্চা কাচ্চাও নেই। এমা, কেন বিয়ে করনি? করেছিলাম। তাহলে?
বাবা মায়ের জড়াজড়িতে পারিবারিকভাবে বিয়েটা করেছিলাম, কিন্তু যেখানে মনের মিল নেই সেখানে কি আর সম্পর্ক টিকে? সে মুক্তি চাইলো, আমিও দিয়ে দিলাম মুক্তি। পুরুষ মানুষ, তাহলে নতুন করে আবার শুরু করলে না কেন? শব্দহীন হাসলো ফায়াজ, বলল, চাইলে কি সবাই নতুন করে শুরু করতে পারে? একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি, তবে তুমি কেন নতুন করে শুরু করলে না? অর্থিকার সহজ উত্তর, তন্ময় যদি তোমার স্ত্রীর মতো আমায় জীবিত অবস্থায় ছেড়ে যেত, তাহলে এতদিনে তার সকল স্মৃতিকে ভুলে গিয়ে আমি নতুন করে নিজের ভালো থাকা খুঁজে নিতাম। কিন্তু সে তো জীবিত অবস্থায় আমায় ছেড়ে যায়নি, বরং আমার হয়ে সে দুনিয়া ত্যাগ করেছে, সাথে রেখে গেছে আমাদের ভালোবাসার প্রতীক ছোট্ট ছেলেটাকে। তাহলে কেন আমি অন্য কাউকে জড়াবো নিজের জীবনে? এ আমার দ্বারা সম্ভব নয়। আমি তার ছিলাম আর মৃত্যুর আগ পর্যন্ত তার হয়েই থাকবো। কথাটা বলে বাড়ির ভেতরে প্রবেশ করলো অর্থিকা। সেখানেই থেমে গেল ফায়াজ। দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, সবাই তার নিজ জায়গা থেকে সুখী, শুধু আমার জীবনেই এত এত ধোঁয়াশা। শুরুতেই আমার ডাকে তুমি সাড়া দিলে, আজ হয়তো আমাদের জীবনটাও অন্যরকম হতো। অর্থি নাহিয়ান যেন ইদানিং খুব করে অনুভাকে এড়িয়ে চলে। আগে যেমন দেখা হলে আগ বাড়িয়ে কথা বলতে আসতো, এখন তার বিপরীত। সম্মুখে পড়ে গেলেও সৌজন্য হেসে সুন্দর করে এড়িয়ে যায় তাকে, যা খুব ভালো করেই দৃষ্টিগোচর হয়েছে অনুভার। আজ একটু আগে বাড়িতে ফিরে এলো নাহিয়ান। বেল বাজাতেই দরজা খুলে দিল কাঙ্ক্ষিত মানুষটি। তাকে এ সময় দরজার সম্মুখে দেখে মোটেও খুশি হলো না নাহিয়ান। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, কি ব্যাপার, ঘর থেকে বের হয়ে এলে কেন তুমি? তোমায় নিষেধ করেছি না একদম একা একা বিছানা থেকে নামবে না? মুখখানি মলিনতায় ছেয়ে গেল তমার। মিনমিনে স্বরে বলল, এমন করে বলছেন কেন? আপনি এলে কি আমি দরজা খুলে দিতে পারি না? স্ত্রীর মলিন মুখখানা দৃষ্টিগোচর হতেই মুচকি হাসল নাহিয়ান। পেছন হতে জড়িয়ে ধরে সম্মুখে ধরল আচারের প্যাকেট। আদুরে গলায় বলল, কেন পারবে না? কিন্তু আমার বউর গর্বে যে একজন নতুন অতিথি আছে, সে তো আমার দৌড়ঝাঁপে কষ্ট পাবে। মাত্র 2 মাস চলছে, আর এতেই আপনি যা শুরু করেছেন তাতে মানুষ পাগল বলবে আপনাকে। বলুক, তাতে আমার কি? মলিনতা দূর হয়ে হাসি ফুটে উঠল তমার মুখশ্রীতে। আচারের প্যাকেট নিয়ে দ্রুত প্রস্থান করলো ঘরে। প্রেগনেন্সির খবরটা গত সপ্তাহে হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টের পেয়েছিল দম্পতি যুগল। আর তারপর থেকেই নাহিয়ানের বিভিন্ন আজগুবি যত্নে যেন ক্লান্ত হয়ে উঠেছে তমা। অফিস শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হতেই তানিমের মুখোমুখি হতে হলো অনুভাকে। ভেতরটা অস্বস্তিতে ফেটে পড়ল তার। তবুও বাহির থেকে যত সম্ভব নিজেকে ধাতস্থ রেখে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সে, কিন্তু পারল না। তানিম পিছু ডাকল, মিস অনুভা। অনুভা দাঁড়ায়, পিছু ফিরে বলল, জি স্যার। কোনো পারমিশন ছাড়াই হুটহাট অফিস বন্ধ করা কি ভালো দেখায়? অফিসটা তো আর কারো ব্যক্তিগত সম্পদ নয়, বলুন। আসলে বাড়িতে একটু প্রবলেম ছিল, তাই আসতে পারিনি আর জানাতেও পারিনি। আম সরি স্যার। সরি বললেই কি সবটা মিটে যাবে মিস অনুভা? মৃদু হাসে অনুভা, দৃঢ় কণ্ঠে বলে, মিস নয় স্যার, মিসেস অনুভা। কপালে ভাঁজ পড়ে তানিমের, চোখে মুখে প্রশ্নের ছাপ। বলল, কবে থেকে? এই তো গতকাল রাত থেকে। গতকাল রাত মানে? বুঝলাম না কিছুই। আম ম্যারিড স্যার, তাই নামের আগে মিসেস হওয়াটাই তো স্বাভাবিক। কথাটা সম্পূর্ণ বুকে গিয়ে আঘাত হানল তানিমের। মস্তিষ্কের নিউরনে তাণ্ডব চালালো একটি বাক্য, আম ম্যারিড স্যার। শুকনো ঢোক গেলে প্রশ্ন করল, কবে হলো? গতকাল রাতে। হুট করে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন? মানুষটা যদি নিজের শখের হয়, তবে অতীব গুরুত্বপূর্ণ কাজটাও হুটহাট সেরে ফেলাটা কঠিন কিছু না। শখের মানুষ আগে থেকেই তবে? হ্যাঁ, ধরুন সেই ভার্সিটি লাইফ থেকে। তাহলে এতদিন পর কেন? আমি চাইনি আমার এই কষ্টে ঘেরা অনিশ্চিত জীবনে তাকে জড়াতে, কিন্তু সে যে নাছোড়বান্দা পুরুষ, কিছুতেই আমায় ছাড়বে না সে। ভালো যখন বেসেছে, সেহেতু ভালোবাসার মানুষটিকেই নাকি তার চাই। এরপরেও আমি আর কি করে তাকে ফিরিয়ে দিই বলেন? তাছাড়া আপুও জানতো সবটা, এই বিয়েটা হয়ে গেল। যা বলবে ভেবে এতক্ষণ এখানে দাঁড়িয়েছিল তা যেন মুহূর্তেই মূল্যহীন হয়ে উঠল তানিমের নিকট। এত কিছু জানার পরেও কি করে নিজের অনুভূতির কথা জানাবে সে? এক লহমায় তার অনুভূতিগুলো হয়ে গেল মূল্যহীন। ভেতরের অহমিকার পারদ চূর্ণ বিচূর্ণ হয়ে এক নারীর জন্য সেখানে জমা হয়েছিল।
কিছু সুন্দর অনুভূতি, অথচ সেই নারীটি কি না এখন অন্য কারো? ভাবতেই দম বন্ধ হয়ে এলো তানিমের। ভেতরে ভেতরে হেরে যাওয়াটা কিছুতেই বাইরে প্রকাশ হতে দিল না সে। বলল, কে সে মহান ব্যক্তি যাকে ফ্রেন্ড বলে সম্বোধন করেছিলেন, যে অফিসের কাছে আপনার জন্য অপেক্ষারত থাকতো রোজ? সে? ভেতরে ভেতরে চমকালো অনুভা। লোকটিরও তবে শ্রাবণকে দৃষ্টিগোচর হয়েছে? অধরে হাসিটা বিদ্যমান রেখেই অনুভা উত্তর দিল। হ্যাঁ। মনে মনে ক্রোধের অনলে দগ্ধ হতে লাগলো তানিম। ইচ্ছে করলো চিৎকার করে বলতে, এসব মিথ্যে, এসব আমার ভ্রম। আপনাকে আমার পছন্দ হয়েছে অনুভা, তাই আপনি শুধুই আমার। কিন্তু কিছুতেই তা বলতে পারল না তানিম। বিবেক তাকে আটকালো। কথাটা বললে যে তার অহমিকার প্রসাদে আঘাত হানবে তাও জানান দিল মস্তিষ্ক। অনুভা কোমল স্বরে বলল, বাড়ি ফিরতে হবে, আসি স্যার, আসসালামু আলাইকুম। অপর্ণিস মাথা নাড়ায় তানিম। তৎক্ষণাৎ প্রস্থান করে অনুভা, কিন্তু সেথায় ঠায় দাঁড়িয়ে রয় তানিম। চোয়াল শক্ত হয়ে আসে, মুষ্টিবদ্ধ হাতে গাড়ির সম্মুখে বসিয়ে দেয় শক্তপোক্ত ঘষি। না, কিছুতেই যেন রাগ কমছে না তার। ছোট থেকে যা পছন্দ হয়েছে তাই সে পেয়ে এসেছে, তাহলে আজ কেন একটা নারীকে সে পেল না নিজ জীবনে? এ কি মানা যায়?